এন্ড অফ পঞ্চায়েত, পঞ্চায়েত কি শেষ? হয়তো আমার জীবনে এটা শেষ পঞ্চায়েত নির্বাচনের বই, মানে পঞ্চায়েত সংক্রান্ত বই। দিনের শেষে পঞ্চায়েত রাজের মৃত্যু ঘটেছে, সেই কারণেই যে ইনস্টিটিউশনের মৃত্যু ঘটেছে তাকে নিয়ে আমি আর নতুন গবেষণা করতে রাজি নই। তার মৃত্যুর যে ঘটে গেছে, কফিনে চলে গেছে, তাকে আমি বের করে কেন ময়না তদন্ত করব? সেই কারণে আমার বাকি যে জীবনটা, সেই বাকি জীবনে আর পঞ্চায়েতের নিয়ে কোনো ফান্ডামেন্টাল গবেষণার কাজ করব না। এটাই আমার জীবনের শেষ বই। আমাদের গান্ধীজি যেভাবে গ্রাম স্বরাজের স্বপ্ন দেখেছিলেন, সেই ভাবনা কি আজকে পতনের মুখে? অর্থাৎ মানে আমরা কি পঞ্চায়েত ব্যবস্থার মানে মৃত্যু দেখতে পাচ্ছি? পঞ্চায়েত রাজ কার্যত এই মুহূর্তে আমার হাতের মুঠোয়। 440 পাতার বইয়ের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন ইতিমধ্যেই। পঞ্চায়েত রাজ ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ধরা রয়েছে। তুমি যদি আমায় বলো, তাহলে বাম আমলের মানে 10 বছরের রিসার্চের মধ্যে আছে, আর তৃণমূল সরকারের 14 বছরের রিসার্চ, মানে মোট 24 বছরের রিসার্চের অভিজ্ঞতা কিন্তু এই বইয়ের মধ্যে রিফ্লেক্ট করা আছে। এবং তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বিভিন্ন জেলায়, মানে যারা আমাকে চেনেন, আমি একটা সময়ে পঞ্চায়েত নিয়ে সবসময় পড়ে থাকতাম। মানে লোকাল গভর্নমেন্ট পঞ্চায়েত নিয়ে আমার প্রায় 15টার মতন বই আছে। কিন্তু এটাও তোমাকে আমি আজকে বলতে চাই, একাডেমিক গবেষণামূলক পঞ্চায়েতের উপর বই এটাই আমার জীবনের শেষ বই। আর কোনোদিন এই পঞ্চায়েত নিয়ে গবেষণার কাজ করব না। এরপর মানে আমার একটার পর একটা যে প্রজেক্ট আছে, তার মধ্যে পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট শেষের দিকে আছে, এবং একই সাথে আন্তর্জাতিক সম্পর্কের উপর একাধিক প্রজেক্ট আছে, মানে ইন্টারন্যাশনাল রিলেশনের উপর প্রজেক্টগুলো আছে। আর যেভাবে বিভিন্ন নির্বাচনের ফল পর্যালোচনা করি, সমীক্ষার কাজ করি, সেগুলো তো চলবেই। কিন্তু পঞ্চায়েত কেবলমাত্র রবার স্ট্যাম্প। তার মানে যে গান্ধীজির থেকে শুরু করে রাজীব গান্ধী বা পরবর্তী পর্যায়ে যারা স্বপ্ন দেখেছিলেন যে পঞ্চায়েত হলো তৃতীয় স্তরের সরকার হবে, যেমন কেন্দ্রে কেন্দ্রীয় সরকার, রাজ্যে রাজ্য সরকার, তেমনি স্থানীয় স্তরের তৃতীয় স্তরের স্বাধীন, পূর্ণ স্বাধীনভাবে একটা সরকার গড়ে উঠবে, আমরা কিন্তু বাস্তবে দেখছি না ফান্ড আছে পঞ্চায়েতের হাতে, না ফাংশন আছে, না ফাংশনারি আছে, তিনটা এফই নেই। ফলে পঞ্চায়েত কিন্তু কার্যত রাজ্য সরকারের মানে হাতিয়ার হিসাবেই কাজ করছে। রাজ্যের অন্য 5টা ডিপার্টমেন্টের মতন পঞ্চায়েত হলো রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্ট হিসাবে কাজ করছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি কে কোথায় ভালো সংগঠন করতে পারলো, কোথায় গ্রাসরুট লেভেল মানে একদম নিচু তলায় পঞ্চায়েতের রাজ কার্যত কে কোথায় কায়েম করতে পারলো খুব ভালো, সেটাই কিন্তু রেজাল্ট হয়ে দাঁড়ায়। সেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে কোথায় বলুন তো? বিধানসভা ভোটে। সেই পঞ্চায়েত গুলো যেভাবে ভোট করাতে পারবে বা পঞ্চায়েতে যেভাবে কাজকর্ম হবে সেটাই কিন্তু বিধানসভায় ফলস্বরূপ আসে। কারণ আমরা দেখতে পাচ্ছি পাখির চোখ 26-এর বিধানসভা, এটাই কিন্তু আমরা প্রত্যেকেই চোখ রেখেছি। কিন্তু বিধানসভা আগে, ঠিক আগে পঞ্চায়েতে কে কোথায় অবস্থান করছে বলুন তো? কেমন কি কাজ হচ্ছে, কার্যত মহিলা প্রতিনিধি কিভাবে কাজ করছে, তাদের কাজের পদ্ধতি কি, তারা কিভাবে কাজ করছে, আদৌ কি সেখানে সংগঠন হচ্ছে, কোন পার্টি কিভাবে সংগঠন করেছে, কি হয়েছে তার ফলাফল। পঞ্চায়েত রাজ কার্যত এই মুহূর্তে আমার হাতের মুঠোয়। 440 পাতার বইয়ের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন ইতিমধ্যেই। পঞ্চায়েত রাজ ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ধরা রয়েছে। যে পঞ্চায়েত সুষ্ঠুভাবে নির্বাচন হলে একটা মানুষ গণতান্ত্রিক পঞ্চায়েতকে পেত, তুমি আমায় বলো তৃণমূল ক্ষমতায় আসার পরে বা বামে আমলেও কিছুটা পঞ্চায়েত নির্বাচন সত্যি হয়? মানে জোট যার মুল্লুক তার। পঞ্চায়েত নির্বাচনে বলা যায় যে 50% আসনই বিরোধী শূন্য করে শাসক দল জয়ী হয়। তারপরে যে একটা 2-4টা পড়ে থাকে পঞ্চায়েত, সেগুলোকে গায়ের জোরে পুলিশ প্রশাসন অর্থ বলে দখল নেয়। ফলে পঞ্চায়েত নির্বাচনটাই তো এন্ড, মানে পঞ্চায়েত নির্বাচনেই তো মানে কার্যত উড়ে গেছে। একটা মানে স্বচ্ছ নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন আর পশ্চিমবাংলায় হচ্ছে। এটা দেখলেই কিন্তু বিধানসভার 26-এ ভোটে যাওয়ার আগে অনেকেই আমাদের পশ্চিমবঙ্গের একটা প্রতিচ্ছবি কিন্তু পেয়ে যাবেন। আগেই আমি বলতে পারি, এত পাতা আপনারা দেখতেই পাচ্ছেন, 430 পাতার মধ্যে রয়েছেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে। সেই ইম্পর্টেন্ট ইস্যুগুলো আপনাদেরকে একটু আমি যদি ইঙ্গিত দিতে পারি, আমার সঙ্গে রয়েছেন লেখক বিশ্বনাথ চক্রবর্তী, মিত্র প্রকাশনীতে আপনারা প্রত্যেকেই বইটা পেয়ে যাবেন, আমাজনেও কিন্তু বইটা পেয়ে যাবেন। আমি বলছি একটাই কথা এই মুহূর্তে, পঞ্চায়েতে কে কত ভালো সংগঠন করতে পারলো সেই কিন্তু 26-এ ক্ষমতায় আসবে, সেখান থেকে কিন্তু একটু অনড় হবে না। স্যার আমার কথাটা কি ঠিক বললাম? একেবারে, মানে আমাদের রাজ্যে পঞ্চায়েত
যার রাজ্য সরকার তার, অর্থাৎ পঞ্চায়েত স্তরে যদি তোমার প্রভাব থাকে, পঞ্চায়েত যদি তুমি ভালো মতন কাজ করাতে পারো, তাহলে সরকার পক্ষে সমর্থন তোমার পক্ষে থাকবে। আবার পঞ্চায়েত যদি খুব খারাপ কাজ করে, পঞ্চায়েত যদি দুর্নীতি পরায়ণ হয়, তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচনে পড়ে। সেই জন্য পঞ্চায়েত হলো জীবনী শক্তি যে কোনো সরকারের। বামফ্রন্ট সরকার যে 34 বছর শাসন করেছিল এই পঞ্চায়েত ব্যবস্থার উপর ভিত্তি করেই, সেই কারণেই এই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার একটা পূর্ণাঙ্গ বই আমি লিখেছি। হয়তো আমার জীবনে এটা শেষ পঞ্চায়েত নির্বাচনের বই, মানে পঞ্চায়েত সংক্রান্ত বই, একাডেমিক বই। এখানে আমি প্রাচীন ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা, মধ্যযুগের পঞ্চায়েত ব্যবস্থা, ব্রিটিশ আমলের পঞ্চায়েত ব্যবস্থা, কংগ্রেস শাসনকালে পঞ্চায়েত ব্যবস্থা, বাম আমলে 34 বছরের পঞ্চায়েত ব্যবস্থা এবং তৃণমূলের পঞ্চায়েত ব্যবস্থা, সাথে সাথে বাম এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ব্যবস্থা তুলনামূলক পর্যালোচনা রয়েছে। এখানে যেমন পঞ্চায়েতের মানে আয় নিয়ে আলোচনা আছে, তার মানে রাজস্ব নিয়ে আলোচনা আছে, আমলাতন্ত্রের সাথে পঞ্চায়েতের সম্পর্ক নিয়ে আলোচনা আছে, অডিট ব্যবস্থা নিয়ে আলোচনা আছে, পঞ্চায়েত যে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে বামেরা চালাতো, তৃণমূল কোন দৃষ্টিভঙ্গি দিয়ে এই পঞ্চায়েত পরিচালনা করে, পঞ্চায়েতের যে স্থানীয় স্তরের নেতৃত্ব তারা কারা, বাম আমলে কারা ছিল, তৃণমূল আমলে কারা, পঞ্চায়েতের নেতৃত্বের সামাজিক ভিত্তি কি, মহিলারা কিভাবে প্রতিনিধিত্ব করছে, তাদের ভূমিকা কিভাবে আমি পেলাম, একেবারে পুরোটাই হলো গবেষণামূলক বই। এবং একই সাথে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্বে আছে রাজ্য নির্বাচন কমিশন, তারা কি ভূমিকা পালন করে, তাদের কাজের সীমাবদ্ধতা কোথায় আছে, এবং সত্যি কি পঞ্চায়েত যে বামেরা যে আশা নিয়ে পঞ্চায়েত তৈরি করেছিল এবং 77 সালে ক্ষমতায় এসে যে ত্রিস্তর পঞ্চায়েত গড়ে তুলেছিল, ভূমি সংস্কার কার্যকারী করেছিল, বা রাজীব গান্ধী যেভাবে পঞ্চায়েতকে চেয়েছিল, বা আমাদের গান্ধীজি যেভাবে গ্রাম স্বরাজের স্বপ্ন দেখেছিলেন, সেই ভাবনা কি আজকে পতনের মুখে? অর্থাৎ মানে আমরা কি পঞ্চায়েত ব্যবস্থার মানে মৃত্যু দেখতে পাচ্ছি? কেন আর করবেন না? এই বই লাস্ট বই, কেন বলছেন বারবার করে? সেটা তুমি যদি শেষ চ্যাপ্টারটার মানে হেডলাইন দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে কেন আমি আর পঞ্চায়েতের উপর বই লিখবো না। কারণ আমি শেষ চ্যাপ্টারটাতে লিখেছি এন্ড অফ পঞ্চায়েত, পঞ্চায়েত কি শেষ। দেখো মানে পঞ্চায়েত হলো গ্রামের সরকার, এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে কলকাতা থেকে গ্রামে মানুষের হাতে ক্ষমতা দেওয়ার কথা ভাবনা নিয়ে কিন্তু পঞ্চায়েতের কথা গান্ধীজি বলেছিলেন, বামেরাও চেষ্টা করেছিল, যদিও সবটা পারেনি পার্টির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার ফলে। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে বা দিল্লিতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি, সবকিছু সেন্ট্রালাইজড হয়। মানে পঞ্চায়েত কিন্তু এখন আর ডিসিশন মেকিং এর মধ্যে নেই। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রশাসনিক বৈঠকগুলোতে যান, সেখানেই তিনি সব সিদ্ধান্ত নেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন এটা রাস্তা এখানে হবে, সেটাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এখানে সেতু হবে, তাই হবে। বেনিফিশিয়ারি কারা পাবে, ফলে সব, মানে তার মানে কি পঞ্চায়েত সাইফার। পঞ্চায়েত হলো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ফিল্ড এজেন্সি হয়ে পড়ে আছে। পঞ্চায়েত কেবলমাত্র রবার স্ট্যাম্প। তার মানে যে গান্ধীজির থেকে শুরু করে রাজীব গান্ধী বা পরবর্তী পর্যায়ে যারা স্বপ্ন দেখেছিলেন যে পঞ্চায়েত হলো তৃতীয় স্তরের সরকার হবে, যেমন কেন্দ্রে কেন্দ্রীয় সরকার, রাজ্যে রাজ্য সরকার, তেমনি স্থানীয় স্তরের তৃতীয় স্তরের পূর্ণ স্বাধীনভাবে একটা সরকার গড়ে উঠবে, আমরা কিন্তু বাস্তবে দেখছি না ফান্ড আছে পঞ্চায়েতের হাতে, না ফাংশন আছে, না ফাংশনারি আছে, তিনটা এফই নেই। ফলে পঞ্চায়েত কিন্তু কার্যত রাজ্য সরকারের মানে হাতিয়ার হিসাবেই কাজ করছে। রাজ্যের অন্য 5টা ডিপার্টমেন্টের মতন পঞ্চায়েত হলো রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্ট হিসাবে কাজ করছে, কিন্তু বাস্তবে তো তা হওয়ার কথা ছিল না। পঞ্চায়েত পূর্ণ স্বাধীনতা নিয়ে পরিকল্পনা তৈরি করে মানুষের সাথে বসে গ্রাম সভা, গ্রাম সংসদ মিটিং এর মাধ্যমে মানুষের মতামতের উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা করা এবং সেই পরিকল্পনা মানুষের সাহায্য নিয়ে কার্যকারী করার কথা ছিল। কিন্তু পশ্চিমবাংলায় যে বা ভারতবর্ষে যেটা হচ্ছে, না নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায় কেউই পঞ্চায়েত চাইছেন না। ফলে যেটা হচ্ছে আসলে সেটা হলো যে শেষ পর্যন্ত নবান্ন থেকে যা নির্দেশ হয় সেটাই কার্যকারী হয়, পঞ্চায়েতের কোনো স্বাধীনতা নেই। আর ওখান থেকে দিল্লির থেকে যেভাবে বলা হয় সেইভাবেই পঞ্চায়েতকে কার্যকারী করা হয়। একটা জিনিস এখানে একটা কথা বলবো, বলছি স্যার কাজগুলো তো পঞ্চায়েতই করে, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপ্রুভাল দেন, ফান্ড কোথায় কত যাবে সেটা বলে দেন, কিন্তু কাজ তো সেই পঞ্চায়েতের সদস্য বা প্রধানকেই করতে হয়।
তার মানে কি ইমপ্লিমেন্টিং এজেন্সি। পঞ্চায়েতের দায়িত্ব, এখানেই তোমরাও যারা সংবাদ মাধ্যমে আছো প্লিজ দয়া করে বোঝার চেষ্টা করো, পঞ্চায়েত ইমপ্লিমেন্টিং এজেন্সি শুধু নয়, পঞ্চায়েত হলো সিদ্ধান্ত নেবার, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে পরিকল্পনা তৈরি করা, তার যে অর্থ মানে তার জন্য প্রয়োজনীয় রিসোর্স সংগ্রহ করা এবং তার স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে পরিকল্পনা রচনা করে সেই পরিকল্পনা কার্যকারী করে মানুষের উপকারে লাগানো এবং মানুষকে যুক্ত করা। এখানে যেটা হচ্ছে সেটা হলো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যেভাবে প্রজেক্ট বলে দিচ্ছে সেইভাবে শুধু ইমপ্লিমেন্ট করছে। সেই জন্য পঞ্চায়েত, রাজ্য সরকারের আর 5টা যেমন দপ্তর আছে, পিডব্লিউডি দপ্তর বা পুলিশ দপ্তর, ঠিক তেমনি ভাবে পঞ্চায়েতও একটা দপ্তরে পরিণত হয়েছে। স্বাস্থ্য দপ্তর সেরকম একটা দপ্তর, কিন্তু বাস্তবটা তো তা ছিল না। গান্ধীজি স্বপ্ন দেখেছিলেন যে গ্রাম স্বরাজের স্বপ্ন দেখেছিলেন, ভেবেছিলেন যে পঞ্চায়েত হবে স্বশাসিত, এবং বাস্তবে কিন্তু না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেউই পঞ্চায়েতকে কিন্তু স্বশাসিত প্রতিষ্ঠানে পরিণত করতে চাইছে না। যার জন্যই আমি মানে লাস্ট আমার চ্যাপ্টারটা আছে এন্ড অফ পঞ্চায়েত, প্রশ্নবোধক রেখেছি। এবং 3-4টে আরো কারণের মধ্যে আছে, সেটা হলো গ্লোবালাইজেশনের যুগে মানে বিশ্বায়নের যুগে স্থানিকতার গুরুত্ব হারাচ্ছে, সবকিছু গ্লোবালাইজড, সবকিছু বিশ্বায়িত হচ্ছে, ভুবনীকরণ ঘটছে, ফলে স্থানিকতার গুরুত্ব কিন্তু অনেকটা কমে যাচ্ছে, এটা একটা দিক। আরেকটা হলো যে তথ্য প্রযুক্তির বিকাশ এমন ভাবে ঘটছে যে দূরত্বটা কমে যাচ্ছে, ফলে কেন্দ্র বা রাজ্য সরকার তারা একেবারে পাড়ার লেভেলে গিয়ে ইন্টারভেনশন করতে পারছে নবান্নে বসেই বা দিল্লিতে বসেই। এটা দুটো অবশ্যই ফ্যাক্টর, কিন্তু তার সাথে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েতকে আমলাতন্ত্র গ্রাস করেছে। আমলাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিচালনা করছেন, আমলারা সেই অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থাকে পরিচালনা, বিডিও মানে তুমি একটা উদাহরণ চাও যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে পঞ্চায়েতের কাজকর্মের মূল্যায়ন করবার জন্য মনিটরিং যে কমিটি আছে তার প্রধান ছিলেন সভাপতি, মানে পঞ্চায়েত সমিতির সভাপতি, এখন সেই দায়িত্ব বিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা মানে সেন্ট্রালাইজেশন কিভাবে করেছে তোমাকে বলছি। জেলার প্রশাসনিক কমিটির মাধ্যমে তো সব সিদ্ধান্ত নেওয়া হয়, পঞ্চায়েতকে অগ্রাহ্য করে, পুরসভাকে অগ্রাহ্য করে। তার পাশাপাশি যখনই ব্যর্থতা আসে তখন কখনো ডিএম কে নজরদারির দায়িত্ব দেওয়া হয় পঞ্চায়েতের উপর খবরদারিকে ডিএম। তারপরে কখনো রাজ্য স্তরে স্টিয়ারিং কমিটির দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি পঞ্চায়েত সচিবের নেতৃত্বে সমস্ত সচিবদের নিয়ে আবার আরেকটা কমিটি, স্টিয়ারিং কমিটির কথা বলা হয়েছে। ফলে সব কিছু কিন্তু তুমি সেন্ট্রালাইজ করে 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 পঞ্চায়েতের হাত থেকে সমস্ত ক্ষমতা নিয়ে কেবলমাত্র আর 5টা ডিপার্টমেন্টের মতো ইমপ্লিমেন্টিং এজেন্সিতে পরিণত করেছো। যে ফিনান্স কমিশন রাজ্যের স্তরে তৈরি হয়েছিল, অর্থ কমিশন, তার তো টাকা দেওয়ার কথা ছিল রাজ্যকে। সেন্ট্রাল ফিনান্স কমিশন টাকা পঞ্চায়েতের কাছে আসছে, কিন্তু রাজ্যের ফিনান্স কমিশন কার্যত বলা যায় যে কোনো ভূমিকাই পালন করছে না। আর শেষে আমি বলবো যে পঞ্চায়েত সুষ্ঠুভাবে নির্বাচন হলে একটা মানুষ গণতান্ত্রিক পঞ্চায়েতকে পেত। তুমি আমায় বলো তৃণমূল ক্ষমতায় আসার পরে বা বামে আমলেও কিছুটা পঞ্চায়েত নির্বাচন সত্যি হয়? মানে জোট যার মুল্লুক তার। পঞ্চায়েত নির্বাচনে বলা যায় যে 50% আসনই বিরোধী শূন্য করে শাসক দল জয়ী হয়। তারপরে যে একটা 2-4টা পড়ে থাকে পঞ্চায়েত, সেগুলোকে গায়ের জোরে পুলিশ প্রশাসন অর্থ বলে দখল নেয়। ফলে পঞ্চায়েত নির্বাচনটাই তো এন্ড, মানে পঞ্চায়েত নির্বাচনেই তো মানে কার্যত উড়ে গেছে। একটা মানে স্বচ্ছ নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন আর পশ্চিমবাংলায় হচ্ছে না। ফলে এই সমস্ত কিছু সেই পঞ্চায়েত, ফলে দিনের শেষে পঞ্চায়েত রাজের মৃত্যু ঘটেছে। সেই কারণেই যে ইনস্টিটিউশনের মৃত্যু ঘটেছে তাকে নিয়ে আমি আর নতুন গবেষণা করতে রাজি নই। তার মৃত্যুর যে ঘটে গেছে, কফিনে চলে গেছে, তাকে আমি বের করে কেন ময়না তদন্ত করব? সেই কারণে আমার বাকি যে জীবনটা, সেই বাকি জীবনে আর পঞ্চায়েতের নিয়ে কোনো ফান্ডামেন্টাল গবেষণার কাজ করব না। এটাই আমার জীবনের শেষ বই।